বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্বনডাঙ্গা ডিগ্রি কলেজ, দামোড়া, চুয়াডাঙ্গা। বিষয় পরিচিতি দেখো। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় দ্বিতীয়। আমরা পাঠ শিরোনাম দেখি। বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি ও সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব। শিখন ফল। পাঠ শেষে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি বিশ্লেষণ করতে পারব এবং বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ করতে পারব। বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি আমরা দেখছি। সাংস্কৃতিক ব্যবধানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচারাল ল্যাগ। এই কালচারাল ল্যাগ, কালচার শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি, আর ল্যাগ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘসূত্রতা বা পিছিয়ে পড়া, পশ্চাৎপদতা, আস্তে চলা, বিলম্ব ঘটা, অর্থাৎ আমরা বলতে পারি ব্যবধান। কালচারাল ল্যাগ শব্দটির বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন কালচারাল ল্যাগ শব্দটির মাধ্যমে কখনো সাংস্কৃতিক শূন্যতা, কখনো সাংস্কৃতিক অবসর, অগ্রগতি, সাংস্কৃতিক পশ্চাৎপদতা, আবার কখনো সাংস্কৃতিক অসংহতি বা সাংস্কৃতিক অনগ্রসরতাকে বোঝায়। তবে এগুলোর অর্থ প্রায় কাছাকাছি। অর্থাৎ সাংস্কৃতিক ব্যবধান বলতে সাংস্কৃতিক অসম অগ্রগতি বা সাংস্কৃতিক অনগ্রসরতাকে বোঝায়। তো আকবর সর্বপ্রথম 1922 সালে তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে এই সাংস্কৃতিক ব্যবধান নিয়ে আলোচনা করেন। তার এই তত্ত্বের মূল কথা হচ্ছে বস্তুগত সংস্কৃতি যে গতি বা হারে বৃদ্ধি পায় বা এগিয়ে চলে, অবস্তুগত সংস্কৃতি সেই তুলনায় অনেক ধীরে ধীরে এগোতে থাকে। ফলে উভয় ধরনের সংস্কৃতির মধ্যে একটি ব্যবধানের সৃষ্টি হয়। মূলত এটি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। আমরা সাধারণভাবে বললে এভাবে বলতে পারি যে দুইটা চলকের ভেতরে একটা অন্যটিতে দ্রুত গতিতে চলে আর একটা ধীর গতিতে চলে। এই ধীর গতি এবং দ্রুত গতির মাঝে একটা ব্যবধান থেকে যায় বা গ্যাপ থেকে যায়। এটাকেই আমরা বলি কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক ব্যবধান। তো আধুনিক সংস্কৃতির বিভিন্ন অংশ একই গতিতে পরিবর্তিত হয় না। মানব সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ যত সহজে দ্রুত পরিবর্তিত হয়, অবস্তুগত সংস্কৃতি তত সহজে পরিবর্তিত হয় না। আবার বস্তুগত সংস্কৃতিগুলা যেমন দ্রুত আয়ত্তে নিয়ে আসা যায়, অবস্তুগত সংস্কৃতিগুলো সেভাবে দ্রুত আয়ত্তে নিয়ে আসা যায় না। বিধায় দুইয়ের মধ্যে একটা ব্যবধান থেকে যায়। এই ব্যবধানকেই কালচারাল ল্যাগ বলা হচ্ছে। তো আমরা এখন কালচারাল ল্যাগ পড়লাম। কালচারাল ল্যাগ যে প্রকৃতি, এইটা আমরা এখন দেখব। তো এখানে আমরা কালচারাল ল্যাগের যে প্রকৃতি দেখব। সেখানে প্রথমত আমরা দেখছি যে উৎপাদন ব্যবস্থা। তো উৎপাদন ব্যবস্থায় আমরা বাংলাদেশের যে সাংস্কৃতিক ব্যবধান তার প্রভাব লক্ষ্য করতে পারবো। দেখো, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় কৃষি ও শিল্প খাত উভয়ের অবদান রয়েছে। বাংলাদেশ মূলত কৃষি প্রধান অর্থনীতির দেশ। কৃষিকে কেন্দ্র করে উৎপাদন প্রক্রিয়া প্রগতিশীল হয়। কৃষি বিপ্লবের মধ্য দিয়ে যখন কৃষি উৎপাদন প্রযুক্তি নির্ভর হয়ে পড়ে, তখন উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কৃষিতে অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি শিল্প নির্ভর অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। ইতিমধ্যে কৃষিতে অনেক উন্নত প্রযুক্তি প্রয়োগ ঘটেছে, যেমন পাওয়ার টিলার, সেচ যন্ত্র, নিড়ানি যন্ত্র, মাড়াই মেশিন ইত্যাদি। কিন্তু প্রকৃতিগত জ্ঞানের অভাবে দেশের সাধারণ কৃষক এসব উন্নত প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে পড়েছে। ফলে সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নতি ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত আমরা শিক্ষার ক্ষেত্রে
দেখব প্রকৃতিটা কেমন। যে জাতি শিক্ষা দীক্ষায় যত বেশি অগ্রসর, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এবং উন্নয়নের ফলে বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নত বিশ্বে উন্নত ও আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করার মাধ্যমে শিক্ষা পদ্ধতি তো অনেক সহজ করেছে। আমাদের দেশে উন্নত উপকরণ থাকলেও তা ব্যবহার করার উপযোগী জ্ঞান বা উপযুক্ত মানুষ নেই। এছাড়া মাদ্রাসা, কারিগরি শিক্ষা এবং সাধারণ ধারার শিক্ষার মধ্যেও ব্যবধান সৃষ্টি হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ওই ধরনের বিভিন্নতা বা ভিন্নতা সাংস্কৃতিক ব্যবধান তৈরির পাশাপাশি আরও নানা সামাজিক সমস্যার সৃষ্টি করছে। এখন আমরা দেখব প্রযুক্তিগত উৎকর্ষ। আমাদের বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহের অসম পরিবর্তনের ফলে স্যাটেলাইট প্রযুক্তির কারণে মানুষের ফ্যাশন, জীবন প্রণালী ইত্যাদির পরিবর্তন হওয়া সত্ত্বেও মানসিকতার পরিবর্তন হচ্ছে না। ফলে মাদকাসক্তি, পারস্পরিক সংঘাত, দ্বন্দ্ব, কলহ, বিচ্ছেদ ইত্যাদি দেখা দিচ্ছে। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে বিভিন্ন বস্তুগত জিনিস আবিষ্কৃত হয়েছে, কিন্তু সে অনুযায়ী মানুষের মূল্যবোধের পরিবর্তন হয়নি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও তাই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের বাংলাদেশেও সরবরাহ করা হয়েছে ইন্টারনেট সুবিধা, কিন্তু এই ইন্টারনেট ও স্যাটেলাইট চ্যানেলসমূহের সহজলভ্যতার দরুন আমাদের দেশের তরুণরা বিপথগামী হচ্ছে। ফলে এই ইন্টারনেট ও স্যাটেলাইট চ্যানেলসমূহ প্রায়ই নেতিবাচক ফল বয়ে আনছে। ভাষার ক্ষেত্রে দেখি আমরা, মনের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম ভাষা। উন্নত দেশে ভাষা নিয়ে চর্চা করার প্রচলন থাকলেও বাংলাদেশের এই সুযোগ কম। এই কারণে ভাষার ক্ষেত্রেও সাংস্কৃতিক ব্যবধান লক্ষ্য করা যায়। এখন আমরা দেখব গ্রামীণ ও শহরের সংস্কৃতির পার্থক্য। গ্রামীণ ও শহরের সংস্কৃতিতে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। গ্রামীণ সনাতন জীবনাচারে অভ্যস্ত মানুষ সহজে শহরে এসে মিশতে পারে না। গ্রামীণ মানুষের ধ্যান ধারণা, চিন্তা ও সংস্কারের সাথে শহরে মানুষের ধ্যান ধারণার যথেষ্ট পার্থক্য রয়েছে। এসব কারণেও সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমরা দেখব রাজনৈতিক পরিবর্তন। সভ্যতার প্রভূত উন্নয়নের ফলে আমাদের দেশে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ঔপনিবেশিক শাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে নিজস্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে সরকার। তারপরেও দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনাধীনে থাকার দরুন আমাদের দেশের মন মানসিকতা যেমন পরিবর্তন হয়নি, এজন্য আমরা পরোক্ষভাবে হলেও বিদেশি শক্তিশালী কোনো দেশের গোলামি করতে পিছপা হই না। এখন আমরা দেখব চিকিৎসার ক্ষেত্রে আধুনিক শিক্ষা ব্যবস্থার ছোঁয়া আমাদের দেশের শিক্ষাক্ষেত্রেও লেগেছে। প্রযুক্তি নির্ভর চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে মানুষ ক্রমশ খাপ খাইয়ে নিচ্ছে, কিন্তু এর পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে নানা ধরনের কুসংস্কারও লক্ষ্য করা যায়। ঝাড়ফুঁক, ওঝা, কবিরাজি, তাবিজ, কবচে বিশ্বাসী মানুষেরও অভাব নেই। তারা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে চিকিৎসা ক্ষেত্রে নানা প্রাচীনপন্থী পদ্ধতি অবলম্বন করছে। এসব বিষয়ে সচেতনতাও আসছে অত্যন্ত ধীর গতিতে। এখন আমরা আচরণগত পরিবর্তন দেখি। বস্তুগত উন্নয়নের ফলে বাংলাদেশের মানুষও আধুনিক সভ্যতার সফলতা ভোগ করছে। এতে বৃদ্ধি পেয়েছে মানুষের ভোগবিলাস। ভোগবিলাস বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আত্মকেন্দ্রিক মনোভাব ও স্বার্থপরতা, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে মানুষের উন্নয়ন, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার মানসিকতা, শান্তিতে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে না। এখন আমরা দেখব নগরায়ন। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের দেশে নগরায়নে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে হারে নগর মানসিকতা বৃদ্ধি পাচ্ছে না। সভ্যতার বস্তুগত উন্নয়নের সাথে সাথে মনোজগতে তাল মিলিয়ে চলতে পারছে না। ফলে সভ্যতার আমাদের যা দিচ্ছে তার চেয়ে বেশি নিচ্ছে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব, দারিদ্র্য, অপরাধ, পারিবারিক অসংহতি, শ্রমিক সমস্যা ইত্যাদি। এখন আমরা সংস্কৃতির প্রভাব দেখব। এখানে আমরা সংস্কৃতির প্রভাবে কি দেখতে পাই দেখি। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী, যার সাথে
সমাজের প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি জড়িত। অর্থাৎ মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, ধ্যানধারণা, চিন্তাভাবনা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও অর্জিত কলাকৌশলের সমন্বয় হচ্ছে সংস্কৃতি। এগুলো মানুষ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। আমাদের বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, দলীয়, সমষ্টিগত বা সামাজিক জীবনকে সাংস্কৃতিক বিভিন্নভাবে সংস্কৃতি কী করছে, প্রভাবিত করে। তো আমরা এই প্রসঙ্গে রবার্ট এম ম্যাকাইভার কি বলেছে যে উই আওয়ার কালচার ইজ হট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। তবে সংস্কৃতির সবচেয়ে বহুল প্রচলিত সংজ্ঞাটি দিচ্ছেন নৃবিজ্ঞানী ইবি টেইলর। তিনি বলছেন তার প্রিমিটিভ কালচার গ্রন্থে, সমাজের সদস্য হিসাবে মানুষ যেসব জ্ঞান, বিজ্ঞান, আচার, বিশ্বাস, শিল্পকলা, আদর্শ, মূল্যবোধ, নীতিবোধ, আইন কানুন, অনুশীলন, অভ্যাস অর্জন করে তার জটিল সমাবেশ বা জটিল সমগ্রই হলো সংস্কৃতি। তো এখানে আমরা সেগুলো দেখছি। প্রথমত আমরা অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব দেখি। সংস্কৃতির একটি বিশেষ উপাদান হচ্ছে উৎপাদন কৌশল। সভ্যতার বিভিন্ন পর্যায়ে মানুষ তার প্রয়োজনে উদ্ভাবন করেছে বিভিন্ন উৎপাদন কৌশল। নতুন নতুন উৎপাদন কৌশলের প্রভাবে তৈরি হয়েছে নতুন নতুন নিয়মের নতুন নতুন সংস্কৃতির ধারা। আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর। এখানকার গ্রামীণ সংস্কৃতি মূলত কৃষি নির্ভর। অর্থনৈতিক ব্যবস্থা যেমন সংস্কৃতিক নিয়ন্ত্রণ করে, তেমনি সংস্কৃতি ও অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করে। আমাদের কৃষি অর্থনীতিকে নাঙ্গলের স্থলে আধুনিক ট্রাক্টরের ব্যবহার শুরু হয়েছে। এছাড়া কৃষিতে অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রভাবে শিল্প নির্ভর অর্থনীতিও বিকাশ লাভ করেছে, যার ফলে পড়ছে আমাদের জাতীয় জীবনে, যার প্রভাব পড়ছে আমাদের জাতীয় জীবনে। এভাবে বস্তুগত সংস্কৃতি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করে অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করছে। এরপর দেখো শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রভাব। আমরা জানি বাংলাদেশের ইংরেজি শিক্ষা ব্রিটিশদের সংস্কৃতি ও আরবদের মুসলমান সংস্কৃতির ফল। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ও প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান ব্যবস্থা চালু হয়েছে। এখন দেখছি পেশার ক্ষেত্রে সাংস্কৃতিক প্রভাব। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন পেশায় যুক্ত হচ্ছে। সংস্কৃতি বাংলাদেশের মানুষের জীবনে পেশায় বৈচিত্র্য এনে পেশাকে প্রভাবিত করছে। ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব দেখি। বাংলাদেশে যে অঞ্চলে যে উপকরণের প্রাচুর্যতা বেশি, সেই অঞ্চলে সেই উপকরণ দিয়ে ঘর বাড়ি নির্মাণের প্রবণতা লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমান শিল্পায়নের যুগে বিভিন্ন দেশের নির্মাণ কৌশল বাংলাদেশের ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রয়োগ করতে দেখা যায়। এখন আমরা দেখব পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার প্রভাবে আমাদের দেশের নারী পুরুষের মাঝে পোশাকের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের শহরগুলোতে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে পোশাক পরিচ্ছদ ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার দেখব যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণ শুধু শহর অঞ্চলও নয়, বর্তমানে বাংলাদেশের গ্রাম অঞ্চলেও যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি আমাদের জীবনকে গতিশীল করে তুলেছে। এবার দেখব আমরা চিকিৎসার ক্ষেত্রে প্রভাব। আমাদের বাংলাদেশি গ্রামের মানুষ সাধারণত কবিরাজি, হোমিওপ্যাথি, ঝাঁকফুঁড় ইত্যাদি বিশ্বাসে, আর শহরে শিক্ষিত মানুষ আধুনিক চিকিৎসা গ্রহণে বিশ্বাসী। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ ক্রমশ সচেতন হচ্ছে এবং আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। এখন আমরা দেখব সামাজিক দায়িত্ব পালন ও সংহতি রক্ষার ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব। সামাজিক দায়িত্ব পালন করতে হলে ব্যক্তিকে সংস্কৃতির সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। সাংস্কৃতিক সামাজিক সংহতি ও সংরক্ষণে সহায়তা করে। সামাজিক ঐক্য সুদৃঢ় রূপে সংস্কৃতি সংহতির শক্তিরূপে কাজ করে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় বাঙালিকে ঐক্যবদ্ধ হতে শক্তি জুগিয়েছিল বাঙালি সংস্কৃতি। এরপর দেখো সামাজিক আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামাজিক
এই সংস্কৃতির প্রভাব। সংস্কৃতি মানুষের মনে মূল্যবোধ সঞ্চার করে তার সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। সমাজ জীবনকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ রাখতে সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখছি অবসর বিনোদনের ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব। অবসর বিনোদনে বাংলাদেশ সমাজে সৃষ্টি হয়েছে কাব্য, সাহিত্য, শিল্পকলা। বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারে বাংলাদেশের মানুষের বিনোদনের ক্ষেত্রে নতুন যাত্রা যোগ হয়েছে। তো পরিশেষে আমরা বলতে পারি যে বাংলাদেশের সমাজের মানুষের মধ্যে দলবদ্ধ হওয়ার চেতনা সৃষ্টি, দায়িত্ববোধ সৃষ্টি, সুষ্ঠু সামাজিকীকরণ, ঐক্য সংহতি সৃষ্টি এবং রক্ষা ও লোকাচার, লোকরীতি ইত্যাদি অনুসরণ ও চর্চা, সামাজিক অনুভূতি সৃষ্টি, সহমর্মিতা বৃদ্ধি, অসংহত ও অসামাজিক আচরণ নিয়ন্ত্রণ এবং প্রত্যাশিত আচরণ কাঠামো গঠনের ক্ষেত্রে সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। আমরা তাহলে আমি দিনে দেখো বাড়ির থেকে পড়ে আসবে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি, এটা পড়ে আসবে। আর প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা আগামী দিনে পড়ানো হবে। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, ঢাকা লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। আজকের মতো তাহলে এখানে পাঠ শেষ করা হলো। সকলকে